স্বপ্ন যখন চাকরি। ভর একটি স্কেলার রাশি, কিন্তু ওজন ভেক্টর রাশি। ভরের মান আর অভিমুখ, ভরের মান আছে কিন্তু অভিমুখ নেই, কিন্তু ওজনের মান আর অভিমুখ দুই আছে, তাই ওজন একটি ভেক্টর রাশি। স্কেলার রাশির শুধুমাত্র মান থাকে, ভেক্টর রাশির মান আর অভিমুখ দুই থাকে। ভরকে আমরা এম অক্ষর দ্বারা চিহ্নিত করি, আর ওজনকে আমরা এম আর জি অক্ষর দ্বারা চিহ্নিত করি। এম আর জি এর গুণফলকে আমরা ওজন বলি। আচ্ছা, ওজন তার মানে কিন্তু একটা বলও, কারণ ওজনকে আমরা বল বলতে পারি, কারণ আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এই এফ মানে বল, এম মানে ভর, আর এ মানে ত্বরণ। কিন্তু এখানে আমরা এম ইন্টু জি দেখছি। এম মানে ভর, জি মানে ত্বরণ, কিন্তু এটা অভিকর্ষজ ত্বরণ, তবুও একটা ত্বরণ। তাহলে ভর আর ত্বরণের গুণফলকেই আমরা কি বলি? বল বলি। তাহলে ওজনও কিন্তু একটা বল। তাহলে ওজন অবশ্যই একটি ভেক্টর রাশি, কারণ এর মান আর অভিমুখ দুই আছে। চাঁদে কোনো বায়ুমণ্ডল এর চাপ অস্তিত্ব অনুভব করা যায় না, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। চাঁদের ক্ষেত্রে কোনো বায়ুমণ্ডলের চাপের অস্তিত্ব অনুভব করা যায় না, কারণ চাঁদের বায়ুমণ্ডল নেই, আর চাঁদে যে গ্যাস অণুগুলির আরএমএস গতিবেগের মুক্তিবেগের চেয়ে বেশি। আচ্ছা, এই আরএমএস গতিবেগ মানে কি? আরএমএস গতিবেগের ফুল ফর্ম হচ্ছে আর থেকে রুট হয়, রুট, আর এস থেকে এম থেকে মিন, রুট মিন, আর স্কোয়ার SQUAR স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এটা একটা কোনো কণার ক্ষেত্রে দেখা যায়। পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয় যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে। আর পৃথিবী সূর্যের কাছে কবে অবস্থান করে? 3রা জানুয়ারি, মানে 3rd জানুয়ারিতে পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে, আর সবচেয়ে দূরে অবস্থান করে কখন? 4th জুলাইতে। 4th জুলাই মানে 4ঠা জুলাইতে। এই 3রা জানুয়ারিকে আমরা কোন অবস্থান বলি? অনুসুর অবস্থান বলি। আর 4ঠা জুলাইকে আমরা কোন অবস্থান বলি? অপসুর অবস্থান বলি। আচ্ছা, অনু মানে তো ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র জিনিসটা অবশ্যই প্রথম দিকেই আসবে, আর অপসুরটা অনেক দূরে, তাই ও দূরের দিকে, মানে বছরের প্রায় কিছুটা মাস যাওয়ার পরে আসবে, তাই জন্যে। আর অনু মানে ক্ষুদ্র, তাই সবসময় কাছে অবস্থান করবে, আর অপসুর মানে অনেক দূরে, তাই জন্যে অপর মানে অনেক দূরের কেউ, তাই জন্যে দূরে অবস্থান করবে। এটা মনে রাখার উপায়। এবার আমরা যদি বলি 24 ক্যারেট সোনাকে খাঁটি সোনা বলে ধরা হয়, তাহলে সোনার বিশুদ্ধতা মাপার জন্যে কোন একক ব্যবহার করা হয়? ক্যারেট এককটি। এই ক্যারেট, কতটা পরিমাণ ক্যারেট হলে সোনা বিশুদ্ধ হয়? 24 মানে 24 ক্যারেট। ট্রোপোস্ফিয়ারে সবথেকে বেশি আবহাওয়ার বৈপরীত্য লক্ষ্য করা যায়। ট্রোপোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলীয় স্তরের 5টা স্তরের মধ্যে একটি। এই ট্রোপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তরটা, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ লাগোয়া যে স্তরটা জুড়ে আছে যা পৃথিবীর চারিদিকে, তাকেই আমরা ট্রোপোস্ফিয়ার বলবো। এই ট্রোপোস্ফিয়ার তাছাড়াও আরও বাকি যে 4টে স্তর আছে, সেই স্তরগুলোর নাম আমরা মনে রাখার জন্য একটা প্ল্যান বানিয়ে নেব এক্ষুনি, যার সাহায্যে আমরা সহজেই মনে রাখতে পারবো যে আমাদের স্তরগুলি কী কিনা। প্রথমটা ট্রোপোস্ফিয়ার, তারপরেরটা স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরেরটা মেসোস্ফিয়ার, তারপরেরটা থার্মোস্ফিয়ার, তারপরেরটা এক্সোস্ফিয়ার। তাহলে প্রথমটা ট্রোপো, তারপরে স্ট্র্যাটো, তারপরে মেসো, তারপরে থার্মো, তারপরে স্ট্র্যাটো। আমরা প্ল্যানটা কী করে বানাচ্ছি? মনে করা যাক একটা টোটো, তাহলে টোটো থেকে হলো ট্রোপো। আচ্ছা, টোটোটা স্টার্ট দেওয়া হয়েছে, তাই স্টার্ট দেওয়া থেকে স্ট্র্যাটো, আর সেখানে একটা মাস্তান উঠেছে, তাই জন্য সেখান থেকে মেসো। আবার ওই মাস্তানটা কিছু দূর গিয়ে থামতে বলেছে, তাই জন্য থার্মো। আর তারপরে ও এক্সিট করেছে বা চলে গেছে, তাই জন্য এক্সো। আরও একটা জিনিস, আমরা যে অ্যালফাবেটিক্যালি সিরিজ পড়ি ABCD, সেই অ্যালফাবেটের বা লেটারের মধ্যে, ওই সমস্ত লেটারের মধ্যে শেষেরটা আসে জেড, এই এক্স শেষের দিকে আসে এক্স, তাই জন্যে বায়ুমণ্ডলের স্তরের সবচেয়ে শেষের দিকে এক্সোস্ফিয়ার আছে। এটা আমরা মনে রাখবো এভাবে। আর এই ট্রোপোস্ফিয়ারকে আমরা কি বলি? ক্ষুব্ধমণ্ডল বলি, কারণ এখানেই সমস্ত আবহাওয়ার বৈপরীত্যগুলো লক্ষ্য করা যায়, যেমন ঝড়, জল, বৃষ্টিপাত, তুষারপাত, সমস্ত কিছু।
আবার এই ট্রোপোস্ফিয়ারকে আমরা ক্ষুব্ধমণ্ডল ওই কারণেই বলি যে সমস্ত আবহাওয়ার বৈপরীত্যগুলো এখানে লক্ষ্য করা যায়। আর তাছাড়াও এখানে অনেক কিছু অন্যান্য কিছু দেখা যায়। যদি এমন প্রশ্ন আছে পাখি কোথায় ওড়ে, আমরা বলবো ট্রোপোস্ফিয়ারে, হেলিকপ্টার ট্রোপোস্ফিয়ারে, গ্যাস বেলুন ট্রোপোস্ফিয়ারেই ওড়ে। আর আমাদের মাউন্ট এভারেস্ট যেটা 8,848 কিমি, যার উচ্চতা প্রায় 8,851 কিমি হতে চললো, অ্যাকচুয়ালি কিমি না, মিটার, 8,848 মিটার উচ্চতা, মিটার, যেটা ট্রোপোস্ফিয়ারের স্তরের মধ্যেই আছে। আর এই ট্রোপোস্ফিয়ারকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি। ঠিক তার পরে যে স্ট্র্যাটোস্ফিয়ার, তাকে আবার আমরা শান্তমণ্ডল বলি। সেখানে যুদ্ধ বিমানগুলো চলাচল করে। এবার আমরা একটি তরলের বিন্দুর ন্যূনতম ক্ষেত্র দখল করার প্রধান কারণ হচ্ছে তরলের পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটানের জন্য তরল সবসময় তার নিজের জায়গাকে সংকুচিত করে নিতে চায়, মানে নিজের জায়গাকে গুটিয়ে নিতে চায়। তাই কোনো একটা কিছু জিনিস তুলোর মতো বা সুতোর মতো কোনো জিনিস, অনেকগুলো একগুচ্ছ জিনিস ভিজিয়ে তুলে নিলে তারা একসাথে জড়ো হয়ে লেগে যায় গায়ে। এটা থেকে আমরা তরলের পৃষ্ঠটানের সঠিক ধারণাটা পেতে পারি। আবার এখানে অপর আরেকটি প্রশ্ন হচ্ছে যে একটি নিরেট লোহার বল খুব সহজেই পারদের ওপর ভেসে থাকতে পারে, কারণ পারদের আপেক্ষিক ঘনত্ব লোহার আপেক্ষিক ঘনত্বের চেয়ে অনেক বেশি। আমরা জানি পৃথিবীতে সমস্ত পদার্থ, এক্ষেত্রে আমরা জানি যে সমস্ত পদার্থ আমাদের আশপাশে রয়েছে তাদের সবার চেয়ে বেশি ঘনত্বযুক্ত পদার্থ হলো পারদ। সেই পারদের ঘনত্ব হচ্ছে 13.6 এত গ্রাম পার সেমি কিউব, মানে যাকে আমরা বলি গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে পারদের আপেক্ষিক ঘনত্ব। আচ্ছা, কোনো একটা ঘন জিনিসের ওপর যদি কোনো কম ঘন জিনিসটা ফেলে দেওয়া হয় তাহলে অবশ্যই সে ভাসতে থাকবে। তাহলে লোহার আপেক্ষিক ঘনত্ব কম আর পারদের আপেক্ষিক ঘনত্ব অনেক বেশি, তাই জন্যে পারদের ওপর লোহার বল খুব সহজেই ভেসে বেড়াবে। একটি পরিষ্কার কাচের প্লেটের ওপর জল ছড়িয়ে পড়ার প্রধান কারণ হলো এর সংযোজক বলের পরিমাণ আসঞ্জক বলের তুলনায় কম হয়, বা কোহেসিভ ফোর্সের তুলনায় অ্যাডহেসিভ ফোর্স এর কম, মানে বেশি হয় অ্যাকচুয়ালি। তরলের পৃষ্ঠটান তরলের নিজস্ব অণুগুলির মধ্যেকার সংযোজক বল বা কোহেসিভ ফোর্সের উপর নির্ভর করে। তাহলে পৃষ্ঠটানটা কিসের ওপর নির্ভর করে? সংযোজক বলের ওপর নির্ভর করে। অভিকর্ষীয় আকর্ষণ হলো বায়ুমণ্ডলীয় চাপের প্রধান কারণ। আচ্ছা, বায়ুমণ্ডল যে পৃথিবী পৃষ্ঠে জুড়ে আছে বা পৃথিবী পৃষ্ঠের আশপাশে রয়েছে, এটা কোন কারণে আছে? তাহলে বায়ুমণ্ডল একটা চাদরের মতো পৃথিবী পৃষ্ঠকে আস্তরণ দিয়ে রয়েছে বা পৃথিবী পৃষ্ঠের সঙ্গে রয়েছে, সেটা একমাত্র অভিকর্ষজ আকর্ষণ বলের জন্য বা অভিকর্ষীয় আকর্ষণ বলের জন্য। সাবানের বুদবুদের ভেতরকার চাপ বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় বেশি হয়। সাবানের যে বুদবুদ হয় গোল গোল আকারের হয়, সেগুলো মধ্যে যে চাপ থাকে সেটা বায়ুমণ্ডলীয় চাপের বেশি হয়। আচ্ছা, বায়ুমণ্ডলীয় চাপ কত? 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কত? 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। তাহলে এটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের মান। এরপর যদি দেখি আমরা, জলের পৃষ্ঠটান অপেক্ষা তেলের পৃষ্ঠটান কম হওয়ায় তেল জলের ওপর ভাসে। তাহলে প্রথমে জলের পৃষ্ঠটান অপেক্ষা তেলের পৃষ্ঠটান একটু কম, সেই জন্যই তেল জলের ওপর ভাসে। তাহলে জলের ওপর তেল ভাসে কেন? এর প্রধান কারণ হচ্ছে পৃষ্ঠটান। পেন্ডুলাম ঘড়ির কাঁটা গ্রীষ্মকালে ধীরে হয়ে যায়, আর গ্রীষ্মকালের উষ্ণতার প্রভাবে পেন্ডুলামের দৈর্ঘ্যের প্রসারিত হয়। মানে যে কাঁটাটা রয়েছে সেটা কোনো ধাতু দ্বারা তৈরি, আর গ্রীষ্মকালে উষ্ণতা বেড়ে যায়, আর উষ্ণতার প্রভাবে কি হয়, সেই কাঁটার দৈর্ঘ্য বেড়ে গেলে, আর দৈর্ঘ্য যত বেশি হবে তত ওই পথটা ঘুরে আসতে সময় বেশি লাগবে, সেই জন্যে পেন্ডুলামের পর্যায়কাল বেড়ে যায়। আর ওই জন্যেই পেন্ডুলামের ঘড়ির কাঁটা গ্রীষ্মকালে ধীর হয়ে যায়। সৌরশক্তির বেশিরভাগ অংশই ইনফ্রারেড এবং তাপশক্তি হিসেবে পৃষ্ঠে গৃহীত হয়। তাহলে সৌরশক্তির বেশিরভাগ যে অংশ সেটা ইনফ্রারেড বা তাপশক্তি হিসেবেই পৃথিবীতে গৃহীত হয়। চাপ বৃদ্ধি করলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তার একটা নির্দিষ্ট উদাহরণ হচ্ছে প্রেসার কুকারের মধ্যে চাপ বৃদ্ধি করলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং দ্রুত খাদ্যদ্রব্য সিদ্ধ হয়। -40 ডিগ্রি সেলসিয়াস ও -40 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা সমান উষ্ণতা প্রদর্শন করে।